নমস্কার, গল্পকথকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আরও একবার এই উপন্যাসের অন্য একটি পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করি এই উপন্যাসটি আপনাদের ভালো লাগছে। যারা নতুন এসেছেন, যারা নতুন এই চ্যানেলে এসেছেন, এই উপন্যাসটি শুনতে শুরু করেছেন, যদি ভালো লেগে থাকে আমার গল্প পাঠ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কেমন লাগলো এই পর্বটি কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের পর্ব। শুরু করছি আজকে এই উপন্যাসের ষোড়শ পর্ব। আগরপাড়া স্টেশনে এসে লাইন পেরিয়ে পশ্চিম দিকে মিনিট সাতেক হাঁটার পর ডান পাশে একটা গ্রাম পড়ল। ফুটিফাটা জংধরা পুরনো টিন, ভাঙা টালি কি খড়ের চালের অগুন্তি বাড়িঘর গা জড়াজড়ি করে রয়েছে। দরজা জানালা খোলা, হাহা করছে, লোকজন চোখে পড়ে না, চারপাশ নিঝুম। দেখেই বোঝা যায় একসময় এগুলো ছিল হতদরিদ্র মানুষদের বাসস্থান। বিনয় একটু অবাক হলো। পরিত্যক্ত গ্রামটার দিকে আঙুল বাড়িয়ে জিজ্ঞেস করল, ওখানে কাউকে দেখছি না তো, সব গেল কোথায়? এইটা ছিল মুসলমান গো গ্রাম, দেশভাগের পর এহানের বেবাকটি পাকিস্তানে চইলা গেছে, যুগল বলল। চকিতে বিনয়ের মনে পড়ল ইন্ডিয়া থেকে ওপারে গিয়ে বহু লোক হিন্দুদের ফাঁকা বাড়িঘর দখল করে নিচ্ছে, বিশেষ করে পশ্চিমা মুসলমানেরা। জনশূন্য গ্রামটা পিছনে ফেলে আরও মিনিট দশেক হাঁটার পর নতুন উদ্বাস্তু কলোনিটায় চলে এলো বিনয়রা। এখানে মুকুন্দপুরের মতন বিল বা জঙ্গল নেই। আন্দাজ করা যায় এলাকাটা ছিল পোড়ো অনাবাদী ডাঙা। তার খানিকটা চৌরস করে বেশ কিছু ঘর তোলা হয়েছে, টিন, টালি আর কেঁচা বাঁশের এক একটা খাঁচা। ৮-১০টা জবরদখল কলোনির সঙ্গে কোনো তফাৎ নেই। সোনার বাংলা উদ্বাস্তু পল্লীর সামনে বাঁশের খুঁটিতে টিনের ফলকে কলোনির নাম লেখা ছিল। এখানে তেমন কিছু নেই। আস্তে আস্তে যুগল যা বলেছিল তাই, একেবারে নতুন কলোনি, সবে পত্তন হয়েছে। বিনয়দের দেখে একটি বয়স্ক লোক, পরনে ময়লা ফতুয়া, ময়লা খাটো ধুতি, গালে বড় বড় কালো জরুল, কোত্থেকে যেন বেরিয়ে এলো। বাবু, আপনারা? নিজেদের পরিচয় দিয়ে এখানে আসার উদ্দেশ্যটা জানিয়ে দেয় বিনয়। ঝিনুকের নাম, বয়স এবং চেহারার বর্ণনায় শুধু না, অধর ভুঁইমালির দেখা ঝিনুকের সঙ্গী অজানা আধবুড়ো লোকটার কথাও জানালো। তারপর বলল, এরা কি এই কলোনিতে থাকে? না বাবু, এমন কেউ এইখানে নাই। আমরা সব শুদ্ধা 40 ঘর রিফিউজ, হগলে হগল রেসিনে। জাগো কথা কইলেন, তেমন কেউ থাকলে ঠিক জানতে পারতাম। খানিক চিন্তা করে বিনয় জিজ্ঞেস করল, এমনও তো হতে পারে যে ওরা এখানে কারোর কাছে এসেছিল। আপনারা একটু খারণ, আমি বেবাকটিরে ডাইকা আনি। সে কলোনির ভিতর দিকে চলে গেল। মিনিট ৩-৪ বাদে যখন ফিরল, সঙ্গে বড় সড়ো একটা দঙ্গল। রিফিউজিরা যেমন হয় এরাও অবিকল তেমনই। সামনের দিকে রয়েছে পুরুষেরা, পেছনে খানিক দূরে কিশোরী, যুবতী, নানা বয়সের ঘোমটা টানা সধবা মেয়ে মানুষ আর বাচ্চারা। সবার চোখে অনন্ত কৌতূহল। বয়স্ক জরুলওয়ালা লোকটা আগেই জানিয়ে দিয়েছিল, তবু বিনয় কলোনির পুরুষগুলোকে আলাদা আলাদা করে জিজ্ঞেস করে, সবার উত্তরই একই আসে। ঝিনুকের হদিশ কেউ দিতে পারল না। সে হতাশ হয় ঠিকই, তবে মুষড়ে পড়ে না। এর মধ্যেই সে বুঝে নিয়েছে যে এত সহজে ঝিনুককে পাওয়া যাবে না। একসময় নতুন কলোনির বাসিন্দাদের কাছ থেকে বিদায় নিয়ে বিনয়রা ফিরতে থাকে। নীরবেই হাঁটছিল তারা। বিনয়ের ম্রিয়মান মুখের দিকে তাকিয়ে বুকের ভিতরটা মুচড়ে ওঠে যুগলের। খুব নরম গলায় সে বলে, ভাইবেন না ছোটবাবু, ঝিনুক বইনরে ঠিক পাওয়া যাইব। বিনয় যে কতটা সান্ত্বনা বা ভরসা পেল কে জানে। সে উত্তর দিল না। আগরপাড়া স্টেশনে এসে শিয়ালদা ট্রেন ধরল বিনয় আর যুগল ধীরে ধীরে। ক্লান্ত পা ফেলে মুকুন্দপুরের দিকে হাঁটতে লাগল। শিয়ালদায় পৌঁছে প্ল্যাটফর্মের ঠিক থেকে ভিড় ঠেলে ঠেলে বাইরের চত্বরে চলে এলো বিনয়। এখানে সারাক্ষণই হট্টগোল, কানে যেন তালা ধরে যায়। এখন এইসব আর ভালো লাগছিল না। জোরে জোরে পা ফেলে পাঁচ রাস্তার দিকেই সে এগিয়ে যাচ্ছিল। বিশাল চত্বরের সিকিভাগ সবে পেরিয়েছে, হঠাৎ স্টেশনের সমস্ত হইচই ছাপিয়ে স্লোগান ভেসে এলো,
আমরা কারা? বাস্তুহারা। আমাদের দাবি মানতে হবে। কলোনিবাসীদের ক্যাশ ডোল দিতেই হবে, দিতেই হবে। চমকে বাঁ দিকে তাকায় বিনয়। শিয়ালদা সাউথ স্টেশন থেকে উদ্বাস্তুদের মিছিল বেরিয়ে আসছে। থমকে সে দাঁড়িয়ে পড়ল। একটা নয়, পরপর 5টা মিছিল। প্রথম যে মিছিলটা বেরোলো তার সামনে সাদা কাপড়ের বিরাট ফেস্টুন, সেটায় বড় বড় লাল হরফে লেখা বাস্তুহারা সংগ্রাম কমিটি। 2টি যুবক ফেস্টুনটা দুধারে ধরে নিয়ে আসছে। তাদের মতন আরও কজন যুবক যুবতীও আছে। এরা কেউ কেউ ফেস্টুনের আগে আগে হাঁটছে, বাদবাকি মিছিলগুলোর পাশে রয়েছে। সামনের দিকে যারা আছে পালা করে স্লোগানের প্রথম অংশটা চেঁচিয়ে চেঁচিয়ে বলছে। মিছিলের ছিন্নমূল জনতা স্লোগানের শেষটা গলা মিলিয়ে বলে যাচ্ছে। যে তরুণ তরুণীরা মিছিলগুলোকে নিয়ে চলেছে, পোশাকে আশাকে এবং চেহারা দেখে আদৌ মনে হয় না এরা বাস্তুহারা। চকিতে সোনার বাংলা উদ্বাস্তু পল্লীর ত্রিদীপ সেন আর জয়ন্তী বসুর কথা মনে পড়ে যায় বিনয়ের। অধর বলেছিল ওরা পার্টির লোক, কমিউনিস্ট। ত্রিদীপদের মতন আজ যারা মিছিলগুলোকে সুশৃঙ্খলভাবে নিয়ে চলেছে তারাও নিশ্চয়ই কোনো পার্টির লোক। একটার পর একটা মিছিল এগিয়ে আসছে। প্রতিটি মিছিলের সামনে যারা আছে তাদের একজনের হাতে ছোট একটা ফেস্টুন, তাতে লেখা দেশবন্ধু পল্লী গড়িয়া, মহামান্য তিলক কলোনি যাদবপুর বা রবীন্দ্রনগর কলোনি ঢাকুরিয়া ইত্যাদি। অর্থাৎ যে যে অঞ্চলের কলোনি থেকে তারা আসছে তার নামটাম জানা গেল। প্রতিটি মিছিলের উদ্বাস্তুদের হাতে রয়েছে অগুন্তি প্ল্যাকার্ড। চাটাইয়ে চৌকো চৌকো টুকরো কেটে তার উপর খবরের কাগজ ছেঁটে লাল কালিতে যেসব স্লোগান এখন দেওয়া হচ্ছে তাই লিখে আনা হয়েছে। মিছিলগুলো একে একে চলে গেল। আচমকা বিনয়ের মনে হলো উদ্বাস্তুদের নিয়ে খুব শিগগিরই পশ্চিমবঙ্গে তুমুল আন্দোলন শুরু হবে। অন্যমনস্কের মতন সে স্টেশনের চৌহদ্দি ছাড়িয়ে সার্কুলার রোড পেরিয়ে হ্যারিসন রোডে এসে পড়ল। একটু পরেই একটা মোটামুটি ফাঁকা ট্রাম পেয়ে উঠে পড়ল। জানালার ধারে জায়গা পেয়ে সে বসে পড়ে। সেই মিছিলগুলো হ্যারিসন রোডের একটা ধার ঘেঁষে স্লোগান দিতে দিতে চলেছে। বাস, ট্রাম বা অন্য যানবাহন মিছিলের কারণে খুব স্পিড তুলতে না পারলেও ধীরে ধীরে চলতে পারছে। বিনয়ের খুব কৌতূহল হচ্ছিল, এই মিছিলগুলোর গন্তব্যস্থল কোথায়, তাদের উদ্দেশ্য কী। ট্রাম মিছিলগুলোর কাছে এসে গিয়েছিল। জানালা দিয়ে মুখ বাড়িয়ে বিনয় একজনকে জিজ্ঞেস করল, কোথায় চলেছেন আপনারা? একজন রাজনৈতিক কর্মী স্লোগান দিতে যাচ্ছিল, মুখ ফিরিয়ে বলল, বিধান রায়ের বাড়ির সামনে, ওয়েলিংটন স্কোয়ারে। কেন, আজকে সেখানে কি আছে? যুবকটি আর জবাব দিল না। এখন আর অত সময় নেই তার। ব্যস্তভাবে স্লোগান দিতে দিতে সে এগিয়ে গেল। বিনয় যখন অফিসের কাছাকাছি এসে পৌঁছল, শীতের বেলা ঢলে পড়তে শুরু করেছে। ফুটপাত ধরে জোরে জোরে পা ফেলছিল সে, কিন্তু অফিসে ঢুকবার মুখেই থমকে দাঁড়িয়ে পড়তে হলো। চোখে পড়ল ডান দিক থেকে এগিয়ে আসছে ঝুমা। বুকের ভেতর আবার সেই এলোপাতারি হাতুড়ি পেটার আওয়াজ শুনতে পেল বিনয়। ঝুমার সঙ্গে নতুন ভারতের সামনে যে দেখা হয়ে যাবে বিনয় কল্পনাও করেনি। এই 2-3টে দিন ঝিনুক তাকে পুরোপুরি আচ্ছন্ন করে রেখেছে। তার জন্য ছুটাছুটি চলছে বিরতিহীন। এর মধ্যে ঝুমার কথা পলকের জন্য তার মাথায় আসেনি। অনন্ত বিস্ময়ে সে তাকিয়ে থাকে। ঝুমার সামনে এসে দাঁড়ায়। তার কাঁধ থেকে চমৎকার একখানা চামড়ার ব্যাগ ঝুলছে, বই খাতায় ঠাসা। চকিতে বিনয়ের মনে হয় হয়তো কলেজ থেকে বাড়ি না ফিরে এদিকে কোথাও এসেছিল, আচমকাই তার সঙ্গে দেখা হয়ে গেছে। কিন্তু অচিরেই ভুলটা ভাঙল। ঝুমা লঘু সুরে বলল, তুমি তো ভীষণ ফাঁকিবাজ। মানে? 2টো থেকে তোমার ডিউটি, 2:45 বাজছে। এখন তোমার অফিসে আসার সময় হলো? তোমার চাকরিটা থাকলে হয়। কখন আমার ডিউটি শুরু তোমাকে কে বলল? তুমি কি অফিসে গিয়ে আমার খোঁজ করেছিলে? না হলে জানলাম কি করে? বিনয়ের যেটুকু বা সংশয় ছিল নিমেষে উধাও। ঝুমা তার সন্ধানেই এখানে হানা দিয়েছে। আনন্দ তার মামার কাছ থেকে কৌশলে নতুন ভারতের ঠিকানা জেনে নেওয়া তার পক্ষে এমন কি আর শক্ত কাজ। ঝুমা চিরকালই দুঃসাহসী। কতটা বেপরোয়া হলে একটা মেয়ের পক্ষে এভাবে এখানে চলে আসা সম্ভব, যতই ভাবছিল ততই বিমূঢ় হয়ে যাচ্ছিল বিনয়। ঝুমাকে দেখতে দেখতে অন্য একটা ভাবনা কোত্থেকে উড়ে এসে তার মাথায় ঢুকে পড়ে। এই তো মাত্র কদিন হলো বিনয় এখানে কাজে লেগেছে। এর মধ্যেই কিনা
পরীর মতন এক তরুণী তার সঙ্গে দেখা করতে অফিস অবধি ধাওয়া করেছে। অস্বস্তি, চরম অস্বস্তি। বিনয়ের সামনে একটি ছবি যেন ফুটে উঠতে থাকে। ঝুমার সঙ্গে কথা শেষ করে সে যখন নিউজ ডিপার্টমেন্টে গিয়ে ঢুকবে, চারপাশ থেকে জোড়া জোড়া চোখ তার দিকে ধেয়ে আসবে। কেউ যদি জানতে চায় ঝুমা কে, বিনয়ের সঙ্গে কিভাবে আলাপ হলো, কী সম্পর্ক তাদের দুজনের, তখন কি বলবে সে? সবাইকে খুশি করার মতন একটা জুৎসই উত্তর যখন বিনয় হাতড়ে বেড়াচ্ছে, সেই সময় ঝুমা বলে ওঠে, তোমাদের চিফ রিপোর্টার আমাকে ওয়েট করতে বলেছিলেন, কিন্তু চারদিকে এত পুরুষের ভিড়, একটা মেয়ের পক্ষে সেখানে বসে থাকা যায় না। তাই তোমাদের অফিস থেকে বেরিয়ে সেই 2টো থেকে একবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মুক্তারামবাবু স্ট্রিটের মুখে, আবার ওখান থেকে ফিরে বিবেকানন্দ রোডের ক্রসিং। নজর রাখছিলাম তুমি কখন আসো। কোনো বাড়ির রোয়াকে যে বসবো বা বাস স্টপে যে দাঁড়িয়ে থাকবো, তার কি উপায় আছে? কোনো মেয়েকে একা খানিকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে বা বসে থাকতে দেখলেই তো লোকে ছেঁকে ধরে। কী যে হ্যাংলামি! তা মুক্তারাম টু বিবেকানন্দ, বিবেকানন্দ টু মুক্তারাম এই করতে হয়েছে মিনিমাম 25 বার। 45 মিনিটে যত হেঁটেছি, সবটা জোড়া লাগালে মিনিমাম 4 মাইল তো হয়েই যাবে। বিনয় এতক্ষণে খানিকটা ধাতস্থ হয়ে হুঁশে ফিরেছে। তারা যেখানে দাঁড়িয়ে কথা বলছিল সেখান থেকে নতুন ভারতের অফিসটা বড়জোর 25-30 ফিট দূরত্বে। রাস্তার ওপর মূল দরজাটা হাট করে খোলা। যে উর্দি পড়া দারোয়ানটা হামেহাল ওখানে খাড়া থাকে, আপাতত সে নেই, হয়তো কোনো দরকারে কোথাও গেছে, যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে। তবে অফিসে লোকজনের আনাগোনার বিরাম নেই। সাংবাদিক, প্রেস থেকে শুরু করে নানা সেকশনের এমপ্লয়ি, বাইরের ভিজিটর, কেউ ভিতরে যাচ্ছে, কেউ বেরিয়ে আসছে। ওরা তাকে আর ঝুমাকে দেখে ফেলতে পারে। প্রকাশ্য দিবালোকে হাজার চোখের সামনে রাস্তায় দাঁড়িয়ে কোনো তরুণীর সঙ্গে গল্প করাটা এখনও রপ্ত করে উঠতে পারেনি বিনয়। এখনও রাজদিয়ার সেই গেঁয়ো যুবকটি থেকে গেছে, ভীরু, লাজুক, জড়সড়। সে ভীষণ অস্বাচ্ছন্দ্য বোধ করছিল। এধারে ওধারে তাকিয়ে বলল, চলো ওই দিকটায় যাই। বিনয়ের মনোভাব আঁচ করে নেয় ঝুমা। সে বুঝল অফিসের সামনে দাঁড়িয়ে থাকাটা স্বস্তিকর নয়, দৃষ্টিকটুও। বলল, হ্যাঁ হ্যাঁ চলো। আমার কাছে এসেছিলে কেন? তোমার সঙ্গে জরুরি কিছু কথা আছে। হ্যাঁ, যা বলতে চাও বলো। রাস্তায় দাঁড়িয়ে অত কথা বলা যাবে না। তুমি তো অলরেডি লেট করেছ। অফিসে গিয়ে কি ঘন্টা 2-এর ছুটি নিয়ে আসতে পারো? অফিসের কাজেই সকালে বেরিয়েছিলাম, এই ফিরছি। পরে সেখানে গেলেও চলবে, কিন্তু কি? 2 ঘন্টার কথা বললে কেন? এসো আমার সঙ্গে। কোথায় যেতে চাও? এসোই না। যখনই ঝুমা কাছে আসে, বিনয় টের পায় এই মেয়েটার মধ্যে অপার্থিব কোনো শক্তি রয়েছে, প্রবল নিয়তির মতন। কী যে তার আকর্ষণ! সে কিছু বললে মুখের ওপর না বলতে পারে না, অথচ বিনয় জানে তার আর ঝুমার মাঝখানে উঁচু দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে ঝিনুক। টের পেল ঝিনুককে ভেদ করে তাকে শিকড়শুদ্ধ উপরে টেনে নিয়ে চলেছে ঝুমা। এই দুরন্ত টানকে প্রতিরোধ করার কৌশল বা সামর্থ্য কোনোটাই তার নেই। ঝুমা তার শরীর আর মনের সবটুকু জোর শুষে নিয়ে তাকে পুতুল বানিয়ে ফেলেছে। নড়বড়ে, তলতলে, ইচ্ছাশক্তিহীন এমন এক পুত্তলিকা, যার রাশ ঝুমার হাতে। মেয়েটাকে দেখলে কি যে হয়ে যায় তার! যে ঝিনুকের জন্য সকাল থেকে ছুটে বেড়াচ্ছে, তার মুখটা যেন ধীরে ধীরে ঝাপসা হতে থাকে। দুজনে পাশাপাশি হাঁটতে থাকে। ঝুমার শাড়ি থেকে, চুল থেকে সেন্টের সেই চেনা সুগন্ধ উঠে এসে নাকের ভিতর দিয়ে শিরায়, স্নায়ুতে ছড়িয়ে ছড়িয়ে পড়ছে। কেমন যেন নেশার ঘোর লাগে। কর্নওয়ালি স্ট্রিটের ক্রসিংয়ে এসে ঝুমা বিনয়কে নিয়ে একটা বাসে উঠে পড়ে। ঠনঠনে কালীবাড়ি পেরুবার পর কেশব সেন স্ট্রিটের মুখে এসে ঘটাং ঘটাং আওয়াজ করে বাসটা থেমে যায়। জানালা দিয়ে মুখ বাড়িয়ে হ্যারিসন রোডের দিকটা দেখতে দেখতে ঝুমা বলল, এই রে, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, ভীষণ জ্যাম। কি ব্যাপার বলো তো? এখানে বাসে কি করে বলবো, জ্যাম কখন কাটবে কে জানে। আমরা প্রায় এসেই গেছি, চলো নেমে পড়া যাক। বাস থেকে নেমে বাঁ পাশের ফুটপাথ ধরে খানিকটা যেতে না যেতেই স্লোগান ভেসে এলো। স্লোগান তার চেনা। খানিক আগেই এই স্লোগানই শিয়ালদায় শুনে এসেছে। সচকিত হয়ে নিজের অজান্তেই বুঝিবা লম্বা লম্বা পা ফেলে এগুতে থাকে সে।
আরে কি হলো, অমন ছুটছ কেন? হ্যারিসন রোডের মুখে আসতেই চোখে পড়ল ছোট বড় বেশ কটা মিছিল আমা স্ট্রিটের দিক থেকে এগিয়ে আসছে। সে একই স্লোগান, একই রকম প্ল্যাকার্ড। স্লোগানগুলো সরকার বিরোধী। যে পলিটিক্যাল পার্টির ওয়ার্কারদের বিনয়ে সোনার বাংলা উদ্বাস্তু পল্লীতে বা খানিক আগে শিয়ালদা স্টেশনে দেখেছে, এখন তাদেরই মতন অন্য কয়েকজনকে দেখা যাচ্ছে মিছিলগুলোতে। অর্থাৎ দলটা উদ্বাস্তু পুনর্বাসনের সমস্যা নিয়ে আন্দোলন শুরু করেছে। ভবিষ্যতে এই আন্দোলন কী আকার নেবে কে জানে। বিনয় ভাবতে চেষ্টা করল, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি পূর্ব পাকিস্তান থেকে উৎখাত হয়ে আসা মানুষদের পশ্চিমবঙ্গের বাইরে পাঠানোর পরিকল্পনা নিয়েছে? কিছুক্ষণ স্মৃতির ভেতর হাতড়ানো চলল, কিন্তু না, এমন খবর তো তার কাছে নেই। রাজদিয়া থেকে কলকাতায় চলে আসার পর বিনয়কে নিশ্চিন্ত একটা দিনও কাটাতে পেরেছে? ঝিনুককে নিয়ে অবিরাম নানা সংকটের মধ্যে চলতে হচ্ছে। এরপর তো কত কিছুই না ঘটে গেল। চাকরির সুবাদে কয়েকটা রিলিফ ক্যাম্প আর কলোনিতে সে ঘুরেছে, কিন্তু এছাড়াও তো রয়েছে অগুন্তি রিলিফ ক্যাম্প আর কলোনি। এমনও তো হতে পারে যে যেসব জায়গায় সে যায়নি তেমনই কোথাও কোথাও সরকারি ফরমান জারি করা হয়েছে, পশ্চিমবঙ্গে থাকা চলবে না, ছেলে মেয়েদের হাত ধরে আরও একবার উদ্বাস্তু হয়ে চলে যেতে হবে বাইরে, বহু দূরে কোনো এক অচেনা ভূখণ্ডে। ক্যাম্পে কলোনিতে ঘুরে ঘুরে সঠিক খবরটাই এবার থেকে নিতে হবে বিনয়কে। সরকারি দপ্তরে গিয়ে জানতে হবে সুষ্ঠু পুনর্বাসনের জন্য কী ভাবা হয়েছে। সরকার বিরোধী আন্দোলনে যারা নেমেছে তাদের কাছেও যাওয়া দরকার, বুঝতে হবে উদ্বাস্তুদের নিয়ে ওদের অভিপ্রায়টা কী। মিছিলগুলো বাঁ পাশে ঘুরে কলেজ স্ট্রিটের দিকে চলে যাচ্ছে। বিনয়ের বিন্দুমাত্র সংশয় নেই, শিয়ালদার সেই মিছিলগুলোও ওই রাস্তা ধরেই ওয়েলিংটন স্কোয়ারে গেছে, অর্থাৎ ওখানে বড় আকারের সভাটভা হবে। ত্রস্ত চাপা গলায় ঝুমা বলল, এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, চলো শিগগিরই চলো, এক্ষুনি গণ্ডগোল শুরু হয়ে যাবে। গণ্ডগোল? কিসের গণ্ডগোল? দক্ষিণ দিকে আঙুল বাড়িয়ে দেয় ঝুমা। দূরে সিনেট হলের সামনে পুলিশের ভ্যান আর কয়েকটা জিপ ফুটপাথের ধার ঘেঁষে দাঁড় করানো। রাস্তা জুড়ে 2-3 জন পুলিশ অফিসার আর বেশ কিছু আর্মড কনস্টেবল। মস্তিষ্কে উত্তেজনা অনুভব করছিল বিনয়, সেটা দ্রুত ছড়িয়ে যাচ্ছে সারা শরীরে। পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটা না দেখে যাবার ইচ্ছা ছিল না তার। উদ্বাস্তুদের নিয়ে আজ একটা উত্তেজক ঘটনা ঘটতে চলেছে। প্রসাদ লাহিড়ী এটা নিয়ে কোনো অ্যাসাইনমেন্ট দেননি। এমনটা যে ঘটবে হয়তো তিনি তা জানেন না। বিনয় যদি এটা কভার করে চিফ রিপোর্টার নিশ্চয়ই খুশি হবেন, কিন্তু ঝুমা একরকম জোর করেই দ্রুত পায়ে তাকে নিয়ে বাঁ পাশের গলিটায় ঢুকে পড়ল। মিছিলগুলো এখনও কলেজ স্ট্রিটে অদৃশ্য হয়ে যায়নি। যতক্ষণ দেখা যায় ঘাড় ফিরিয়ে রইল বিনয়। একটু পরে তারা যেখানে চলে এলো তার দুপাশে উঁচু উঁচু চাপ বাঁধা ছিঁড়িছাদহীন সব বাড়ি। কলেজ স্ট্রিট কি কর্নওয়ালিস স্ট্রিট দিয়ে এতদিন ট্রাম বাসে যাতায়াত করেছে বিনয়, কিন্তু কখনোই এর ভেতরে ঢোকেনি। এলাকাটা আদি কলকাতার একটা অংশ, পুরনো, জীর্ণ, মলিন। বিনয় মিছিলটার কথাই ভাবছিল, জিজ্ঞেস করল, ওদের কি হতে পারে বলো তো? এইরকম প্রসেশন আজকাল মাঝে মাঝেই তো বেরোয়, এ নিয়ে মাথা ঘামিও না। অলিগলির ভিতর দিয়ে একসময় ঝুমা শ্রদ্ধানন্দ পার্কের উল্টো দিকে একটা রেস্তোরাঁর সামনে নিয়ে আসে বিনয়কে। দরজার মাথায় বড় বড় সাইনবোর্ডে লেখা অজন্তা কেবিন। এখানে কি? আমার কথাগুলো বলতে হবে না? এই রেস্তোরাঁয় বসে? তুমি না বলেছিলে কোনো নিরিবিলি জায়গায় নিয়ে যাবে? তেমন জায়গা এখানেই আছে, চলো। রেস্তোরাঁটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ডান পাশে উঁচু কাউন্টারে বসে আছে মাঝবয়সী একটি লোক, পরনে ধুতি পাঞ্জাবির ওপর গরম চাদর। খুব সম্ভব সে অজন্তা কেবিনের প্রোপ্রাইটার। তার সামনের দিকের অনেকখানি জায়গা জুড়ে 15-16টা টেবিল পাতা, প্রতিটি টেবিল ধপধপে চাদরে ঢাকা। ঝুমাদের দেখে কাউন্টারের লোকটি তৎপর হয়ে ওঠে। আসুন দিদি, আসুন আসুন। কেবিন খালি আছে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। শিবু, শিবু। একটা ঢ্যাঙা মতন রোগাটে চেহারার অল্প বয়সী বয় কিচেনের দিক থেকে ছুটে এলো। গায়ে পাজামা, হাফ শার্টের উপর রোয়াওয়ালা খেলো উলের সোয়েটার, কাঁধে সাদা ঝাড়ন। কাউন্টারের লোকটা শিবুকে বলল, এই দিদিদের 3 নম্বর কেবিনে নিয়ে বসা, টেবিল ফেবিলগুলো ভালো করে ঝেড়ে দিবি। ঝুমাদের শাঁসালো খদ্দের ভেবেই হয়তো লোকটা এমন খাতির করছে।
শিবু ঘাড় কাত করল। তারপর ঝুমাদের সঙ্গে করে ডান ধারের শেষ প্রান্তে নিয়ে গেল। এখানে দেওয়ালের ধার ঘেঁষে কাঠের পার্টিশন দেওয়া সারি সারি খুপড়ি। দিদিরা একটু দাঁড়ান। শিবু আগে কেবিনে ঢুকে চেয়ার টেবিলগুলো ভালো করে ঝেড়ে দিল। তারপর বলল, বসুন, আসুন আসুন, কী খাবেন বলুন? তোমাদের রেস্টুরেন্টে কি পাওয়া যাবে? ফাউল কাটলেট, মাটন চপ, ডেভিল, কষা মাংস, চিংড়ির কাটলেট, কোরমা, মোগলাই পরোটা। গড়গড় করে নামতা পড়ার মতন সব বলে গেল শিবু। 2 প্লেট ফাউল কাটলেট নিয়ে এসো। টাটকা ভাজি আনবে? আমাদের এখানে বাসি মাল থাকে না দিদি, সব টাটকা। আর কি আনবো? আর পরে অর্ডার দেব। পর্দা ফেলে দিয়ে শিবু চলে যায়। পর্দার ওপাশে লোকজন হইচই, কিন্তু ভেতরটা নির্জন। ভিড়ের মধ্যে থেকেও এক টুকরো দ্বীপের মতন বিচ্ছিন্ন, ভূমণ্ডলের সঙ্গে যোগাযোগহীন। ঝুমা ব্যাখ্যা করে বলল, কলকাতায় মানুষ এত বেড়ে গেছে যে কোথাওই ফাঁকা জায়গা নেই, যেখানেই যাও ভিড়। তাই রেস্তোরাঁর কেবিন ছাড়া আলাদাভাবে কথা বলার জায়গাও নেই। কফি হাউসে দোতলার ব্যালকনিতে গিয়ে বসতে পারতাম, ওখানে লোকজন তো বেশি যায় না। কিন্তু আজ কলেজ স্ট্রিটে মিছিল গেছে, গণ্ডগোল হবার সম্ভাবনা খুব বেশি, তাই এখানে চলে এলাম। বিনয় কোনো উত্তর দিল না। হঠাৎ করে চলে আসা অনেকগুলো মিছিল, তাদের তপ্ত স্লোগান, পুনর্বাসনের জন্য উদ্বাস্তুদের পশ্চিমবঙ্গের বাইরে পাঠানোর বিরুদ্ধে আন্দোলন, এই সবই তাকে আনমনা করে রেখেছিল। কিন্তু এই মুহূর্তে কেবিনে সে আর ঝুমা ছাড়া অন্য কেউ নেই। পুরনো শিহরণটা নতুন করে আবার ফিরে এলো। তুমি কিন্তু আমাদের খুব কষ্ট দিয়েছ। কষ্ট দিয়েছি? তার মানে? তোমার কথা কিছুই তো বুঝতে পারছি না। বাবা সুধা দিদের ওখানে গিয়ে তোমাকে আমাদের বাড়ি আসার জন্য বারবার বলে এসেছিল, আসেননি? হ্যাঁ বলেছিলেন। বাবার কথাটা তুমি কিন্তু রাখোনি। বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা, আমি সবাই কিন্তু রোজ তোমার জন্য অপেক্ষা করেছি, কিন্তু তুমি আসোনি। এই প্রসঙ্গটা যে উঠবে, নতুন ভারত পত্রিকার অফিসের সামনে ঝুমাকে দেখেই আঁচ করেছিল বিনয়, কিন্তু সে চুপ করে থাকে। সেই মুহূর্তেই শিবু কাটলেট নিয়ে আসে। নুন, গোলমরিচের কৌটো, টমেটো সসের শিশি টেবিলের একধারে সাজানো ছিল। কাটলেটে সস মাখাতে মাখাতে ঝুমা বয়টাকে নতুন করে অর্ডার দেয়, 1/2 ঘন্টা পরে 1 প্লেট করে ডেভিল দিয়ে যেও। শিবু চলে গেলে বিনয়কে বলল, এবার খাও। সেই কোন সকালে আগরপাড়ায় ছুটেছিল বিনু, অনেকটা সময় পেরিয়ে গেছে। খিদে তেষ্টার বোধটা ভোঁতা হয়ে গিয়েছিল ঝিনুকের জন্য দৌড়াদৌড়িতে। সামনে খাবার দেখে সেটা আবার চাড়া দিয়ে ওঠে। নিঃশব্দে কাটলেটে নুন আর গোলমরিচ ছড়াতে থাকে সে। 10টায় ভাত খেয়ে কলেজে গিয়েছিলাম, ছুটির পর আর বাড়ি যায়নি, ভীষণ খিদে পেয়েছে। ঝুমাও ছুরি দিয়ে কাটলেটের একটা টুকরো কেটে মুখে পড়ে। নিঃশব্দে কিছুক্ষণ খাওয়ার পর ঝুমা বলল, বাবা বলছিল তোমার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করেছেন। সেদিন সুধাদের বাড়ি গিয়ে ঠিক এই কথাই জানিয়ে এসেছিলেন শিশির। ঝুমা বলতে লাগলো, পরে সুধাদের কাছে শুনলাম তুমি নাকি বাবার দেওয়া চাকরিটা নিতে চাও না। কেন কেন নিতে চাও না? বাবার কি কোনো অপরাধ হয়েছে? না না, অপরাধ হবে কেন? কিন্তু কি? কেউ অনুগ্রহ করছেন, সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। নিজের যোগ্যতায় যেটুকু হয় তাতেই আমি খুশি। আত্মসম্মানে আটকাচ্ছে? তাহলে আনন্দ মামার রেকমেন্ডেশনে কাগজের চাকরিটা নিলে কি করে? তখন মর্যাদা বোধে বাঁধেনি? আনন্দদা যোগাযোগটা করে দিয়েছিল ঠিকই, কিন্তু আমি রীতিমতো পরীক্ষা দিয়েই ওখানে ঢুকেছি। তাছাড়া কি? আমার চাকরির পিছনে আনন্দদার কোনো উদ্দেশ্য ছিল না। ঝুমার সারা শরীরে তড়িৎ প্রবাহ খেলে যায়, চোখ মুখ ঝাঁঝা করতে থাকে। সে কিন্তু ক্ষোভে, রাগে বা উত্তেজনায় ফেটে পড়ে না। নিজের স্নায়ুমণ্ডলী নিয়ন্ত্রণে রেখে শান্ত গলায় বলল, ঠিকই বলেছ, আনন্দ মামার না থাকলেও আমার বাবার উদ্দেশ্য আছে, স্বার্থও আছে। কেন তিনি তোমাকে লাইফে এস্টাবলিশড করতে চান আর আমি কি চাই সেটা কি তুমি বোঝো না? এই নিয়ে সুধার সঙ্গে বিনয়ের কথা হয়ে গেছে। জীবনের এই পর্বটা সে চুকিয়ে দিতে চেয়েছে। রাজদিয়ায় রামকেশবের বাড়িতে একদিন দুপুরে যা হয়েছিল তার জের আর সে টানতে চায় না, কিন্তু ঝুমা ছাড়লে তো। প্রায় মরিয়া হয়ে বিনয় বলল, তুমি বোধহয় শোনোনি যে
ঝিনুকের খবর পাওয়া গেছে। ঝুমা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু থমকে যায়। বিনয় যে আচমকা ঝিনুককে টেনে আনবে সে কল্পনাও করেনি। আলো নিবে এলে যেমন হয়, তার মুখ তেমন মলিন দেখায়। জোরে শ্বাস টেনে নিরুৎসক সুরে সে বলল, ঝিনুকের খবর পাওয়া গেছে? কে খবর দিল? অধর ভুঁইমালির কথাই বলল বিনয়। কোথায় আছে ঝিনুক? আছে কলকাতার আশেপাশেই। আজ সকালে তার সন্ধানেই আমি আগরপাড়া গিয়েছিলাম। আর ঝিনুককে খুঁজতে হলে যেখানে যেখানে যেতে হবে সেখানে সেখানেই আমি যাব। শুধু শুধুই তুমি ঝিনুককে খুঁজে বেড়াচ্ছ, ওকে তুমি পাবে না। পাবো না? কে বলল আমি পাবো না? যে নিজের থেকেই হারিয়ে যায় তাকে পাওয়া যায় না বিনুদা। ধরা যাক খুঁজতে খুঁজতে একদিন তুমি ঝিনুককে পেয়েও গেলে, তখন কি করবে তাকে নিয়ে? প্রশ্নটা এর আগেও একদিন ঝুমা তাকে করেছিল। অবনীমোহনও সোজাসুজি এই কথাই জানতে চেয়েছিলেন। হতচকিত দ্বিধাগ্রস্ত বিনয় উত্তর দিতে পারেনি সেদিন। সংস্কারা দ্বিধা কাটিয়ে ওঠার মতো বিপুল শক্তি তার মধ্যে ছিল না। আগে তো পাই ঝিনুককে খুঁজে, তারপর দেখা যাবে। ঠিক আছে, তাহলে তুমি খুঁজতে থাকো, আমিও অপেক্ষা করতে থাকব। ঝুমার গলা ভারী হয়ে এলো, তার দু চোখ বাষ্পে ভরে যায়। হতবাক তাকিয়ে থাকে বিনয়। যে ঝুমাকে সে চেনে সে বেপরোয়া, দুঃসাহসী, হঠকারী, পৃথিবীর কোনো কিছুকেই তোয়াক্কা করে না। যা চায় প্রবল প্রতাপে ছিনিয়ে নিতেও জানে। কিন্তু যে নারীটি টেবিলের উল্টো দিকে বসে আছে সে বিনয়ের সম্পূর্ণ অচেনা। এই ঝুমা বড় কোমল, বড় দুর্বল। এই মেয়েটাকে আগে কখনো কোনোদিন কাঁদতে দেখেনি। এতকাল যে ঝুমাকে দেখলে স্নায়ুতে শিহরণ খেলে যেত, আজ প্রথমবার বড় মায়ায় তার বুকের ভিতরটা ভরে যেতে থাকে। বহুদিন ধরে বিনয়ের যা মনে হচ্ছিল এই মুহূর্তে ফের তা মনে পড়ে যায়। সে এমন এক গোলক ধাঁধায় ঢুকে পড়েছে যার আদি অন্ত নেই। সে ঝিনুককে খুঁজে বেড়াচ্ছে, ঝুমা ছুটছে তার পিছু পিছু। কতকাল যে চক্রাকারে এই দৌড় চলবে কে জানে, হয়তো যুগ যুগান্ত, হয়তো আমৃত্যু। তারপর কখন যে শিবু ডিমের ডেভিল দিয়ে গিয়েছিল সেটা জুড়িয়ে গেছে। এদিকে ঝুমার গাল বেয়ে ফোঁটা ফোঁটা জল ঝরছিল, তার খাওয়ার ইচ্ছেটাও নষ্ট হয়ে গেছে। পর্দা সরিয়ে শিবু উঁকি মারল, দিদি আর কি আনবো? সে জানে কেবিনে যে যুবক যুবতীরা জোড়ায় জোড়ায় এসে বসে তারা একসঙ্গে সব খাবারের অর্ডার দেয় না। একটা খাওয়া হলে নতুন অর্ডার, অর্থাৎ কেবিনের ভেতর পর্দার আড়ালে যতটা সময় কাটানো যায় আর কি। চকিতে রুমালে চোখ মুছে ঝুমা বলল, না না, আর কিছু দরকার নেই, তুমি বিল নিয়ে এসো। শিবু একটু অবাক হলো। খাবার ফেলে রেখে হুট করে চলে যেতে চায় এমন খদ্দের আগে সে আর দেখেনি। এক লহমা ঝুমাকে দেখে আচ্ছা বলেই অদৃশ্য হলো। ধরা ধরা গলায় ঝুমা বিনয়কে বলল, তুমি খেয়ে নাও। না থাক। ঝুমা আর জোর করল না। একসময় বিল মিটিয়ে দিয়ে দুজনেই বেরিয়ে পড়ে। 2 প্লেট ডেভিল অজন্তা কেবিনেই পড়ে থাকল। সন্ধে নামতে এখনো খানিক বাকি, তবু এর মধ্যেই চারপাশে রাস্তাঘাট, দোকানপাট আর বাড়িগুলোতে আলো জ্বলে উঠতে শুরু করেছে। কলেজ স্ট্রিট থেকে অলিগলির ভেতর দিয়ে ঘুরপথে বিনয়েরা অজন্তা কেবিনে এসেছিল। এবার ঝুমা আমহা স্ট্রিট দিয়ে হ্যারিসন রোডে চলে আসে, তারপর সোজা কলেজ স্ট্রিটের মোড়। সারা পথ তারা কেউ একটা কথাও বলেনি, চুপচাপ দূরমনস্কর মতন হেঁটে এসেছে। হঠাৎ সেই মিছিলগুলোর কথাই মনে পড়ে যায় বিনয়ের। না, তার চিহ্নমাত্র নেই, কিন্তু আবহাওয়া কেমন যেন থমথমে। স্প্ল্যানেড থেকে শ্যামবাজার কি বেলগাছিয়া রুটের কোনো বাস ট্রাম চলছে না। অন্যান্য যানবাহন চলাচল বন্ধ। তবে বড় বাজারের দিক থেকে হাওড়া আর হাইকোর্ট রুটের ট্রাম বা বাস এসে কলেজ স্ট্রিটের মোড় ঘুরে কর্নওয়ালি স্ট্রিট হয়ে শ্যামবাজারের দিকে যাতায়াত করছে। এই রুটটা খোলা। বিনয় চকিতে ভেবে নিল মিছিলগুলো যেখানে গেছে, অর্থাৎ ওয়েলিংটন স্কোয়ারে গিয়ে খোঁজ খবর নেবে। তার ষষ্ঠেন্দ্রিয় জানিয়ে দেয় কিছু একটা ঘটেছে, নইলে ওধারে ট্রাম বাস বন্ধ হতো না। সে ঝুমাকে বলল, তুমি বাড়ি চলে যাও। আর তুমি অফিসে যাবে না? হাইকোর্ট শ্যামবাজারের ট্রাম ধরে একসঙ্গে ওই বিবেকানন্দ রোডের ক্রসিং অবধি যাওয়া যেতে পারে। আমি এখন অফিসে আর যাব না। তুমি আর দাঁড়িও না, সন্ধে হয়ে যাচ্ছে।
বলে ঝুমাকে আর কিছু বলার সময় না দিয়ে কলেজ স্ট্রিটে ঢুকে ফুটপাথ ধরে হাঁটতে শুরু করলো। রাস্তাটা প্রায় শুনশান, লোকজন নেই বললেই চলে। ডান পাশে প্রেসিডেন্সি কলেজে আলো জ্বলেনি। আবছা ভৌতিক চেহারা নিয়ে বিশাল ইমারতটা দাঁড়িয়ে আছে। বাঁদিকে সারি সারি বইয়ের দোকান, দাশগুপ্ত অ্যান্ড কোং, কমলা বুক ডিপো, চক্রবর্তী চ্যাটার্জি, ইউএন ধর, সব বন্ধ। এখানে খোলা ফুটপাথে যারা পুরনো বইয়ের পসরা সাজিয়ে বসে তাদের কেউ নেই। ফাঁকা ফুটপাথ ধরে এগিয়ে চলেছে বিনয়। একদিকে হিন্দু স্কুল, সংস্কৃত কলেজ, কলেজ স্কোয়ারে সুইমিং পুল, অন্যদিকে হেয়ার স্কুল, সেনেট হল, মেডিকেল কলেজ টলেজ পেরিয়ে বউবাজার ছাড়িয়ে এগুতে এগুতে এবার কিছু মানুষ চোখে পড়ছে। বাড়ি বা দোকান টোকানের দরজার পাল্লা আধা আধি খুলে তারা দাঁড়িয়ে আছে। বড় রাস্তা থেকে দুধারে অগুন্তি গলি ভেতর দিকে অনেক দূর চলে গেছে। সেগুলোর মোড়ে মোড়ে ছোট ছোট জটলা। যারা জড়ো হয়েছে তাদের মুখে চোখে শঙ্কা, উত্তেজনা। সবাই দূরে মিশন রোড দিকে তাকিয়ে নিচু গলায় কী যেন বলা বলি করছে। বিনয় মিশন রোড দিকটার তাকায়। সেখানে প্রচুর পুলিশ। তার বুকের ভিতরটা কেঁপে যায়। থমকে কয়েক লহমা দাঁড়িয়ে পড়ে সে। তারপর একটা জটলার কাছে গিয়ে জিজ্ঞেস করে, ওখানে কি হয়েছে বলুন তো, এত পুলিশ? একজন চাপা উত্তেজনায় সুরে বলল, মিশন রোড মাথায় রিফিউজিদের সঙ্গে পুলিশের ভীষণ গোলমাল হচ্ছে, লাঠি গুলি টুলি চলছে। বিনয় চমকে ওঠে। হঠাৎ কি হলো যাতে? তার কথা শেষ হতে না হতেই আর একজন জানায়, দুপুর থেকেই ওয়েলিংটন স্কোয়ারের একটার পর একটা মিছিল এসে জড়ো হচ্ছিল। বেলা একটু পড়লে ওখানে মিটিং হয়। তারপর ফের মিছিল করে স্লোগান দিতে দিতে ওরা মিশন রোড ধরে রাইটার্স বিল্ডিংয়ের দিকে যেতে থাকে। কিন্তু পুলিশের বিরাট একটা বাহিনী রাইটার্সে পৌঁছবার আগে তাদের আটকে দেয়। রিফিউজিরা যাবেই, এই নিয়ে প্রথমে তর্কাতর্কি, বচসা, তারপর তুমুল হাঙ্গামা শুরু হয়ে যায়। এখনও সেটা পুরোদমে চলছে। আর তার জেরে এই অঞ্চলের অফিস, দোকানপাট, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে। কতক্ষণ এই ধুন্ধুমার চলবে কে জানে। লোকটা বলতে লাগলো, স্বাধীনতার আগে আগে সেই রশিদ আলী ডেতে ছাত্রদের সঙ্গে পুলিশের লড়াই হয়েছিল এই মিশন রো এলাকায়। রামেশ্বর আর কটা ছেলে গুলি খেয়ে মরল। তারপর রিফিউজিদের সঙ্গে আজকের এই হুজ্জুত। অবশ্য দুটো লড়াই দু রকমের। বিনয় জানতে চাইল, গুলিতে কতজন মারা গেছে, কতজন জখম হয়েছে জানেন? যেখানে কুরুক্ষেত্র চলছে সেখানে কি আমরা গেছি কি করে বলবো? তবে বুম বুম শব্দ হচ্ছিল। গুলি না চললে কি ওই রকম আওয়াজ হয়? আর গুলি চললে তো মানুষ মরবেই। তা 5-7 জন কি আর মরেনি? বিনয় আর কোনো প্রশ্ন করল না। মিশন রোড দিকে পা বাড়ালো। ঘটনাস্থলের এত কাছাকাছি চলে এসেছে, নিজের চোখে না দেখলে হয়? হাজার হোক সে একজন সাংবাদিক। আরে এই যাবেন না, ভীষণ বিপদে পড়বেন। বিনয় ফিরেও তাকালো না। মিশন রোড মাথায় যেখানে এক দঙ্গল পুলিশ আর পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে সেখানেই চলে এলো। মোড় ঘুরে সে যখন মিশন রোডে ঢুকছে, একজন মাঝবয়সী মজবুত চেহারার পুলিশ অফিসার লম্বা লম্বা পা ফেলে তার সামনে চলে এলেন। ভারী গলায় জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছেন এদিকে? আচমকা সরকারি স্বীকৃতি পাওয়া প্রেস কার্ডটার কথা মনে পড়ে গেল। সেটা সারাক্ষণই বিনয়ের সঙ্গে থাকে। ওটা ছাড়া বহু জায়গায় ঢোকা বা বেরোনো যায় না। কার্ডটা বার করে অফিসারকে দেখাতে দেখাতে বলল, আমি নতুন ভারতের রিপোর্টার। কাগজটা খুব শিগগিরই বেরোবে। এখন পুলিশের সঙ্গে রিফিউজিদের যে ক্ল্যাশটা চলছে, আমি সেটাই দেখতে চাই। একটা রিপোর্ট লিখতে হবে। দূরে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ওধার থেকেই তুমুল হইচই চিৎকার ভেসে আসছে। যদিও রাস্তার এবং দুপাশের অফিস বিল্ডিংগুলোতে আলো জ্বলে উঠেছে, শীতের এই সন্ধে গাঢ় কুয়াশার জন্য কোনো কিছুই খুব স্পষ্ট নয়। তবু ঝাপসা ছবির মতন দেখা যাচ্ছে বহু লোক উদ্ভ্রান্তের মতন দৌড়চ্ছে। চোখে পড়ছে অজস্র আর্মড পুলিশ, সার্জেন্ট, পুলিশ অফিসার। তারাও এলোপাতাড়ি ছোটাছুটি করছে। কালো রঙের কত যে পুলিশ ভ্যান আর জিপ রাস্তা আড়াআড়ি আটকে দাঁড় করানো হয়েছে। সেদিকে আঙুল বাড়িয়ে অফিসার বললেন, দেখছেন তো, ওই গোলমালের ভেতর না যাওয়াই ভালো, খুব রিস্কি হয়ে যাবে। অফিসারের বাইরেটা রুক্ষ গম্ভীর হলেও ভিতরটা বেশ নরম ধরনের। তিনি চান না বিনয় এইসব হাঙ্গামার মধ্যে গিয়ে বিপদে পড়ুক। সাংবাদিক হিসেবে বিনয় একেবারেই আনকোড়া। আগে কখনো এই ধরনের পরিস্থিতিতে পড়েনি।
কিন্তু অফিসারের মুখের ওপর বলতে পারল না বিপজ্জনক যে কোনো ঘটনা ঘটলে একজন সাংবাদিককে ঝাঁপিয়ে পড়তেই হয়, তাতে যত ঝুঁকিই থাক না। চারদিক দ্রুত দেখে নিল বিনয়। এই এলাকাটা তার খুব ভালো করেই চেনা, কেননা ঝিনুকের খোঁজে কলকাতার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোনো অঞ্চলই সে বাদ দেয়নি। প্রতিটি গলি খুঁচিতে হানা দিয়েছে। মিশন রোড এই প্রান্তের ডান ধারে একতলা পুরনো একটা বিল্ডিংয়ে কর্পোরেশনের প্রাইমারি স্কুল, সেটার পিছন দিয়ে একটা গলি মিশন রোডের পাশাপাশি এঁকে বেঁকে সেন্ট্রাল অ্যাভিনিউ অবধি চলে গেছে। এই গলি থেকে 50-60 ফিট পর পর একটা করে ফ্যাকড়া মিশন রোডে গিয়ে ঠেকেছে। বিনয় মনস্থির করে ফেলল প্রাইমারি স্কুলের পেছনের গলিটা ধরে এগিয়ে যাবে। সেন্ট্রাল অ্যাভিনিউ পার হলে আরও 2-3টে গলি মিশন রোডের সঙ্গে পাল্লা দিয়ে লালবাজারের কাছাকাছি গিয়ে পৌঁছেছে। সেখান থেকে রাইটার্স আর কতটুকু? এক রাতে ওখানে যেতে পারলে সুযোগ মতো কোনো একটা ফ্যাকড়া দিয়ে ঘটনাস্থলে গিয়ে উঠবে। সে আর দাঁড়ালো না, নিঃশব্দে গলিটায় ঢুকে পড়ল। সরু রাস্তাটার বাঁ দিকে লাইন দিয়ে উঁচু উঁচু সব অফিস বিল্ডিংয়ের আড়াল। খানিকটা পরপর গলিটা থেকে আরও সরু সরু যেসব পথ মিশন রোডে গিয়ে পড়েছে, সেই ফাঁক দিয়ে ওধারের দৃশ্য চোখে পড়ছে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের এই দিকটায় তেমন কিছু নেই, সব ফাঁকা ফাঁকা। কিন্তু ওধারে খানিকটা এগুতেই চোখে পড়ল বিশাল রণক্ষেত্র। রাস্তা সারাইয়ের জন্য এখানে ওখানে প্রচুর খোয়া আর স্টোন চিপ ডাই করে রাখা হয়েছে। উদ্বাস্তু আর তাদের সঙ্গী পার্টির ছেলেরা পুলিশের দিকে তাক করে করে খোঁয়া ছুটছে। তাদের চোখে মুখের চেহারা বেপরোয়া, হিংস্র। দাঁতে দাঁত চাপা ক্রোধ ফুটে বেরোচ্ছে লোকগুলোর ছোটাছুটিতে, পাথর ছোড়ার ভঙ্গিতে। সীমান্তের এপারে পা রাখার পর উদ্বাস্তুদের কী রকম দেখে আসছে বিনয়। একেবারে জড়সড়, ত্রস্ত, ভীরু, উৎকণ্ঠায় দিশেহারা। কিন্তু শীতের সন্ধে এই ছিন্নমূল মানুষগুলোকে চেনাই যায় না, তারা যেন আমূল বদলে গেছে। খোয়া তো ছুটছেই, মাঝে মাঝে উদ্বাস্তুরা পুলিশের বেষ্টনী ভেঙে রাইটার্স বিল্ডিংয়ের দিকে যাবার চেষ্টা করছে। সেই সঙ্গে চলছে তুমুল চিৎকার। পুলিশ তৈরিই আছে, তারা লাঠি উঁচিয়ে তাড়া করে তাদের হটিয়ে দিচ্ছে। উদ্বাস্তুরা বেগতিক বুঝলেই রাস্তার দুধারের গলি ঘুঁচিতে ঢুকে পড়ছে। পুলিশ একটু দূরে সরে গেলেই তারা ফের বেরিয়ে এসে খোয়া পাথর ছুঁড়তে থাকে। বিনয় বারতিনেক পুলিশ আর রিফিউজিদের এই মহড়া দেখল। সেই বিকেল থেকে নিশ্চয়ই এমনটা অনেকবারই হয়েছে। মিশন রোড ফুটপাথের ধারে প্রচুর প্রাইভেট কার, তার বেশ কয়েকটা ভেঙে চুরেও গেছে। পুলিশের 3-4টে জিপের হেডলাইট, জানালা চুরমার, মাঠগার্ড তোবড়ানো, অজস্র কাচের টুকরো, ইট, খোয়া ছড়িয়ে আছে। বিনয় সরু চাপা গলিটার মুখ অব্দি যায়নি, মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সন্ধে নেমে গেছে। হঠাৎ এক সময় 100-3 মারমুখী উদ্বাস্তু এবং তাদের সঙ্গী পার্টির ছেলেরা পুলিশ ব্যূহ ভেদ করার শেষ মরিয়া একটা চেষ্টা করল। পুলিশও তাদের রাইটার্সে যেতে দেবে না, রেড়ে করে উদ্বাস্তুদের উপর তারা ঝাঁপিয়ে পড়ল। সেই সঙ্গে 3-4 জন কনস্টেবল টিয়ার গ্যাস শেল ফাটাতে থাকে। চারদিক চকিত করে শব্দ ওঠে, বুম বুম বুম। ধোঁয়া ছড়িয়ে পড়ে শীতের বাতাসে। লাঠির ঘায়ে উদ্বাস্তুদের অনেকেরই হাত পা ভেঙে যায়, কারো কারোর মাথা মুখ ফেটে রক্তারক্তি কাণ্ড। অনেকে রাস্তায় আছড়ে পড়ে গোঙাচ্ছে। পুলিশও রেহাই পায়নি। খোয়া আর ইটের ঘায়ে তাদেরও কয়েকজনের কপাল কি থুতনি থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটছে। অনেকক্ষণ লড়াইয়ের পর বিধ্বস্ত উদ্বাস্তুরা এবার ছত্রভঙ্গ হয়ে যে যেদিকে পারে ঊর্ধ্বশ্বাসে পালাতে লাগল। পুলিশের মাথায় খুন চড়ে গিয়েছিল। তারা উদ্বাস্তুদের ঘাড় ধরে কাউকে এবার টেনে হেঁচড়ে কালো ভ্যানগুলোতে তুলতে থাকে। পার্টির লোকেদেরও নিস্তার নেই, পুলিশ তাদেরও ছাড়েনি। প্রায় 100 আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হলো। বিনয় যে ঘুপচি গলিটায় রয়েছে, কাঁদানে গ্যাসের ধোঁয়া হাওয়ায় হাওয়ায় সেখানে ঢুকে পড়েছে। তার চোখ ভীষণ জ্বালা জ্বালা করছিল। মিশন রোড দ্রুত ফাঁকা হয়ে যাচ্ছে। পুলিশ যাকে পেরেছে তাকে তো ধরেছেই। যে উদ্বাস্তুরা চোট খেয়ে রাস্তায় পড়েছিল এখন তাদের চ্যাংদোলা করে ভ্যানে পুড়ে ফেলেছে। শীতের সন্ধে আর কতক্ষণ, ঝপ করে রাত নেমে এলো। কতজন উদ্বাস্তু আর পলিটিক্যাল ওয়ার্কার্সকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কতজন জখম হয়েছে তা মোটামুটি আন্দাজ করেছে বিনয়। সঠিক সংখ্যাটা ওই হুলুস্থুলোর মধ্যে জানতে পারেনি। সে আনকোড়া প্রতিবেদক, কিভাবে জানা সম্ভব তার ধারণাও নেই। এই নির্জন অন্ধকার সরু গলিতে দাঁড়িয়ে থাকার তো আর মানে হয় না। যেদিক দিয়ে সে এসেছিল সেই পথেই ওয়েলিংটনের দিকে মিশন রোড অন্য প্রান্তে চলে এলো।
এখন এই রাস্তা দিয়ে শ্যামবাজার রুটে ট্রাম বাস চলতে শুরু করেছে, তবে খুব বেশি নয়, মাঝে মাঝে দু একটা আধা আধি ফাঁকা ট্রামে উঠে পড়ল বিনয়। মিনিট 15 ভিতর বিবেকানন্দ রোডের ক্রসিংয়ে নেমে বাকিটা পথ হেঁটে অফিসে পৌঁছে গেল। নতুন ভারতের নিউজ ডিপার্টমেন্টের এক কোণে রিপোর্টিং সেকশনে রীতিমতন হইচই চলছিল। চিফ রিপোর্টার প্রসাদ লাহিড়ী রোজ যেমন থাকেন তেমনই রয়েছেন, অন্য রিপোর্টাররাও আছে। আজ নিউজ এডিটর তারাপদ ভৌমিক তার কামরা ছেড়ে ওখানে এসে বসেছেন। বেশ কজন সাব এডিটর এবং চিফ সাবকেও সেখানে দেখা যাচ্ছে। অন্যদিন এমনটা দেখা যায় না। তেতলায় নিউজ ডিপার্টমেন্টে ঢুকে নিজের সেকশনের দিকে যেতে যেতে বিনয় ভাবল, অন্য বিভাগের সাংবাদিকরা মাঝে মাঝেই তাদের সেকশনে আসে, কিন্তু নিউজ এডিটরকে কখনো ওখানে দেখেনি সে। কি এমন হতে পারে তিনিও চলে এসেছেন? উত্তেজিত ভঙ্গিতে কিছু বলতে যাচ্ছিলেন প্রসাদ, হঠাৎ বিনয়কে দেখে তার কপাল কুঁচকে গেল। গলার স্বর অনেক উঁচুতে তুলে প্রায় চিৎকার করে তাকে বললেন, কটায় ডিউটি তোমার? হ্যাঁ, এখন কটা বাজে? বিনয় দেখল 8টা বেজে 17। সে কৈফিয়ত দিতে যাচ্ছিল, তার আগেই ফের চেঁচিয়ে উঠলেন প্রসাদ, জানো আজকে কি ঘটেছে? তোমাকে রিফিউজিদের সমস্ত ব্যাপারটা কভার করার দায়িত্ব দেওয়া হয়েছে, অথচ তোমার অফিসে আসার কথা দুটো, তুমি এলে কিনার এত রাত করে। এদিকে বিকেলে উদ্বাস্তুদের সঙ্গে পুলিশের বিরাট একটা ক্ল্যাশ হয়ে গেছে। অন্য রিপোর্টারদের যে পাঠাবো তার উপায় নেই, তার অ্যাসাইনমেন্ট নিয়ে বেরিয়ে গেছে। কি যে করব? তাকে থামিয়ে দিয়ে তারাপদ বললেন, আজই প্রথম উদ্বাস্তুদের ওপর এত বড় আকারে লাঠি আর টিয়ার গ্যাস চলেছে। আমাদের কাগজ না হয় এখনো বেরোয়নি, কিন্তু চালু থাকলে অবস্থাটা কি দাঁড়াতো ভাবতে পারো? ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে জ্বলন্ত সমস্যা যাদের নিয়ে, তাদের এত বড় একটা ঘটনা আমরা কিভাবে ছাপতাম? অনন্ত দুঃসাহসে বিনয় তারাপদদের কথার ফাঁকে বলে ওঠে, আপনারা কি মিশন রোড ঘটনাটার কথা বলছেন? আমি তো সোজা সেখান থেকেই আসছি। কিছুক্ষণ একেবারে চুপ করে রইলেন তারাপদ আর প্রসাদ লাহিড়ী। তারপর তারাপদ জিজ্ঞেস করলেন, তুমি ওখানে গেছিলে? কি করে গেলে? এমন একটা ব্যাপার যে ঘটবে তা কি জানতে তুমি? বিনয় জানায়, আজকে সকালে সে গড়িয়ার ওধারে সোনার বাংলা উদ্বাস্তু পল্লীতে গিয়েছিল। সেখান থেকে কাজ সেরে একটা দরকারি কাজে কলেজ স্ট্রিটে আসে। তখন বিকেল। চোখে পড়ে সেনেট হলের সামনে বেশ কিছু পুলিশ রয়েছে, ট্রাম বাস বন্ধ। খবর নিয়ে জানতে পারে ওয়েলিংটনে উদ্বাস্তুরা মিটিং সেরে রাইটার্সে গেছে বিধানচন্দ্র রায়ের কাছে দাবিপত্র জমা দেওয়ার জন্য। শোনা মাত্রই সেখানে চলে যায় বিনয়। তারপর যা যা ঘটেছে তার সবিস্তার বিবরণ দিয়ে গেল। বিনয় যা বলেছে তার বেশিরভাগটাই সত্যি, বাকিটা আধা সত্যি। সত্যি মিথ্যে নিপুণভাবে মেশানো হয়েছে। আগরপাড়ায় মুকুন্দপুর বাস্তুহারা কলোনি এবং অন্য একটা নামকরণ না হওয়া কলোনিতে যে গিয়েছিল তা সে পুরোপুরি বাদ দিয়েছে, কারণ তাকে কলকাতার দক্ষিণ দিকের বিস্তীর্ণ অঞ্চলের রিফিউজি কলোনি আর ক্যাম্পগুলোতে যেতে বলা হয়েছিল। আগরপাড়ার কথা জানালে কেন সে উত্তর দিকের ওই এলাকায় গিয়েছিল তাই নিয়ে অনেক জবাবদিহি করতে হবে। বিনয় যে মিশন রোডে গিয়েছিল তা শুনে খুবই খুশি হয়েছেন তারাপদ। তার মুখ নরম দেখায়। বিনয়ের পিঠে হাত রেখে বললেন, খুব ভালো কাজ করেছো। সাংবাদিকদের সব সময় চোখ কান খোলা রাখতে হয়। প্রসাদও বিনয়কে যথেষ্ট তারিফ করলেন। দেখা যাচ্ছে যোগ্য লোককেই রিফিউজিদের সম্পর্কে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। আই এম হ্যাপি। তারাপদ আর বসলেন না। তোমরা কাজ করো, এবার আমি চলি। যে সাব এডিটর আর চিফ সাবরা এসেছিল তারাও একে একে উঠে পড়ল। বিনয় আন্দাজ করে নিল রিফিউজি আর পুলিশের যে বড় আকারের সংঘর্ষটা আজ হয়েছে সে ব্যাপারে খবর নিতেই তারাপদরা রিপোর্টিং সেকশনে এসেছিলেন। কথায় কথায় তার প্রসঙ্গ উঠেছিল, কেননা উদ্বাস্তুদের সম্পর্কে যাবতীয় দায়িত্ব তাকেই দেওয়া হয়েছে। নতুন ভারত এখনও বেরোয়নি ঠিকই, তবু আজ এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তার প্রতিবেদন লিখে রাখা জরুরি। ভবিষ্যতে হয়তো কাজে লাগবে। কিন্তু বিনয় অফিসে নেই, অন্য রিপোর্টাররাও বেরিয়ে গেছে, তাই মিশন রোডে কাউকে পাঠানো যায়নি। প্রসাদ কিছু ভাবছিলেন, হঠাৎ বলে উঠলেন, আমার আজ খুব দুশ্চিন্তা হচ্ছে বিনয়। কেন? রিফিউজিরা এতদিন ভয়ে ভয়ে মুখ বুজেছিল, কিন্তু তাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ জমা হয়েছে। আজ তার বড় রকমের একটা আউটবার্স্ট ঘটেছে, আর এটাই কিন্তু শুরু। যদি তাড়াতাড়ি ওদের রিহ্যাবিলিটেশনের উপযুক্ত বন্দোবস্ত না করা হয়, অ্যাজিটেশন ব্যাপকভাবে বেড়ে যাবে।
সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে অশান্তি ছড়িয়ে পড়বে। কতদিন আর এইসব ক্যাম্পে ক্যাম্পে স্টেশন চত্বরে পশুর মতন জীবনযাপন করবে মানুষ? আরও সপ্তাহখানেক কেটে গেছে, আর ঠিক 4 দিন পর নতুন ভারত বাজারে বেরিয়ে যাবে। এই 7 দিনের মধ্যে একটা রবিবার পাওয়া গিয়েছিল। সেদিন ফোন করে আনন্দ আর সুনীতিকে টালিগঞ্জে সুধারদের বাড়িতে আনিয়েছে বিনয়। ভবানীপুরের বাড়ি বিক্রির ঋণ শোধ করে যে টাকাটা বেঁচেছে, অবনীমোহন তার 3 ছেলেমেয়ের নামে ব্যাংকে জমা করে দিয়েছেন। শেষ যেবার বিনয় বিমল গাঙ্গুলিদের বাড়ি যায়, সেদিনই সে স্থির করেছিল তার ভাগের টাকাটা রামরতনের স্ত্রী আর মেয়েদের দেবে। একের পর এক ঘটনায় সে থই পাচ্ছিল না, তাই মনে মনে যে প্রতিজ্ঞা করেছিল তা পূরণ করা হয়নি, কিন্তু ওটা আর ফেলে রাখা যায় না। সুধা সুনীতিরা রামরতনের স্ত্রী এবং তার মেয়েদের কথা ভালো করেই জানে। বিনয় তার ভাগের টাকা ওদের দিতে চায় শুনে কেউই আপত্তি করেনি, এমনকি দরকার হলে তারাও নিজেদের টাকা দিতে চেয়েছে। আপাতত একটা চেক লিখে হিরণকে দেওয়া হয়েছিল। বিনয়ের ভাগের 11,000 টাকা ব্যাংক থেকে তুলে সুধার কাছে রাখা আছে। নতুন ভারত বেরুবার পর টাকাটা সে রামরতনের স্ত্রীর হাতে দিয়ে আসবে, এমনটাই সে ভেবে রেখেছে। এই 7 দিনে রবিবারটা বাদ দিলে যে অ্যাসাইনমেন্ট তাকে দেওয়া হয়েছে, বিপুল উদ্যমে তা করে চলেছে বিনয়। সকালে উঠেই চান সেরে চা খেয়ে রোজ চলে গেছে একটা করে ত্রাণ শিবির আর কলোনিতে। তার পাশাপাশি ঝিনুকের খোঁজ তো চলছেই। এর ভেতরে একদিন প্রসাদ লাহিড়ী তাকে গভর্নমেন্টের উদ্বাস্তু ত্রাণ বিভাগে পাঠিয়েছিলেন। এই বিভাগটা আপাতত দেখছেন মন্ত্রী নিকুঞ্জ বিহারী মাইতি। রিলিফ ডিপার্টমেন্টের অফিসারদের সঙ্গে কথা বলে এবং তাদের কাছ থেকে নানা তথ্য জোগাড় করে জবরদখল কলোনি আর রিলিফ ক্যাম্পগুলো সম্পর্কে মোটামুটি ভালোই ধারণা হয়েছে বিনয়। এতদিন তার জানাটা তত ব্যাপক ছিল না। দ্বিতীয় মহাযুদ্ধের সময় কলকাতায় তো বটেই, সারা বাংলা জুড়েই প্রচুর মিলিটারি ব্যারাক খাড়া হয়েছিল। প্লেন ওঠানামার জন্য তৈরি হয়েছিল লম্বা লম্বা কংক্রিটের রানওয়ে। যুদ্ধের পর সেগুলো পুরো অবস্থায় ছিল। রাতারাতি রানওয়েগুলোর ধারে নতুন নতুন শেড বানানো হয়েছে। এগুলো হলো উদ্বাস্তুদের ত্রাণ শিবির, সাময়িক আশ্রয়স্থল। কলকাতার লেক অঞ্চল, নিউ আলিপুর, বিজয়গড়, ব্যারাকপুর, বেহালা ইত্যাদি এলাকা ছাড়াও বনগা লাইনের দুধারে পাকিস্তানের বর্ডার অবধি কত যে রিলিফ ক্যাম্প খোলা হয়েছে তার লেখাজোখা নেই। শুধু কলকাতাকে ঘিরেই না, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, মালদা, দিনাজপুর এবং ওদিকের ইস্ট পাকিস্তানের বর্ডার ঘেঁষেও রিলিফ ক্যাম্পের ছড়াছড়ি। হাজার হাজার ছিন্নমূল মানুষকে সেখানে তোলা হয়েছে। শুধু সরকারের একার পক্ষে এত বড় দায়িত্ব পালন করা সম্ভব নয়। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, মারোয়াড়ি রিলিফ সোসাইটি ইত্যাদি নানা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তাদের সঙ্গে হাত মিলিয়ে ত্রাণের কাজ করে চলেছে দিবারাত্রি। এখনও পর্যন্ত রিলিফ ক্যাম্পে যে সংখ্যাটি পাওয়া গেছে তা হলো 111। জবরদখল কলোনির কোনো হিসেব নেই। কলকাতার ভাঙাচোরা পরিত্যক্ত বড় বড় জমিদার বাড়ি, আদিকালের জনহীন জঙ্গলে ছেয়ে যাওয়া বিশাল বিশাল ইমারত কিছুই বাকি নেই। উদ্বাস্তুরা সর্বত্র জুড়ে বসেছে। একটা তথ্য আগে জানা হয়ে গিয়েছিল বিনয়ের। একদা অখণ্ড বাংলার 3 ভাগের 1 ভাগ পড়েছে পশ্চিমবঙ্গে। আগে থেকেই জনসংখ্যার বিপুল চাপ ছিল। তার উপর দেশভাগের পর এর মধ্যেই 20-22 লক্ষ মানুষ এসে পড়েছে। আসার বিরাম নেই। রিফিউজি স্পেশাল বোঝাই হয়ে রোজই আসছে। খণ্ডিত বাংলার এই অংশে এত মানুষের পাকাপাকি বাসস্থান কিভাবে হবে ভেবে ভেবে তলকুল পায় না বিনয়। সেদিন শিয়ালদা সাউথ থেকে বেরিয়ে আসা মিছিলগুলোর ছবি তার মাথায় স্থির হয়ে আটকে আছে। যেসব স্লোগান তারা দিচ্ছিল সে ভুলে যায়নি। উদ্বাস্তুদের আশঙ্কা তাদের পশ্চিমবঙ্গের বাইরে পাঠানো হবে। একদিন এই নিয়ে প্রসাদ লাহিড়ীকেও প্রশ্ন করেছে সে। প্রসাদ বলেছিলেন, আসাম, ত্রিপুরা এবং বিহারের নানা জেলা ছিন্নমূল মানুষে ভরে গেছে। সব জায়গায় এর মধ্যেই গোলমাল শুরু হয়েছে। সান্স অফ দ্য সয়েল অর্থাৎ স্থানীয় বাসিন্দারা চায় না আরও রিফিউজি সেখানে গিয়ে জুড়ে বসুক। প্রচণ্ড অসন্তোষ এই 3 রাজ্যে দানা পাচ্ছে। অবশ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ওড়িশা সরকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। ওড়িশায় যে নেটিভ স্টেটগুলো ভারতের সার্বভৌমত্ব মেনে নিয়ে এই দেশের সঙ্গে মিশে গেছে, তারা কিছু উদ্বাস্তুকে জমি দিয়ে স্থায়ীভাবে বসবাস করতে দিতে রাজি। বিনয় কখনো কখনো নিজের মনে মনেই ভেবেছে, ভারতবর্ষ তো বিশাল দেশ, কত বড় বড় প্রদেশ এখানে। সেন্ট্রাল প্রভিন্স, বম্বে প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি, কর্ণাটক, উত্তরপ্রদেশ ইত্যাদি। এই প্রভিন্সগুলো খানিকটা উদ্বৃত্ত জমি যদি
বাঙালি উদ্বাস্তুদের পুনর্বাসনের জন্য দিত, সমস্যা হয়তো একটা সুরাহা হয়ে যেত। প্রসাদকে এসব অবশ্য বলা হয়নি। মিশন রোডে পুলিশের সঙ্গে উদ্বাস্তুদের সংঘাতের দৃশ্য কদিন বাদেই বিনয়ের চোখের সামনে ফুটে উঠেছে। এই সর্বস্ব খোয়ানো মানুষগুলোর মধ্যে তীব্র ক্ষোভ, ক্রোধ এবং প্রচণ্ড রোষের যে বাষ্প জমা হয়েছে, সেদিন তার সামান্য একটু নমুনা দেখা গিয়েছিল। প্রসাদের অনুমান শক্তি প্রখর। তার ধারণা, উদ্বাস্তুদের ঠিক মতন পুনর্বাসন না হলে একদিন বিস্ফোরণ ঘটে যাবে। সেদিন তাদের যে হিংস্র চেহারা বিনয় দেখেছিল, তাতে তার মনে হয়েছে প্রসাদ ভবিষ্যতের ছবিটা নির্ভুল দেখতে পেয়েছেন। আজকের পর্ব এখানে শেষ করলাম। আশা করি পর্ব ভালো লেগেছে। আগামী পর্ব নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।